আমাদের অ্যাডভান্স লার্নিং হোম চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা গত ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম ক্লাস দেখেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস দেখব। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে জনাব রিয়াজ একজন পাইকারি ব্যবসায়ী, তিনি জনতা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার সঙ্গে ব্যাংকিং করেন। নিম্নলিখিত তথ্যাবলী থেকে রিয়াজের বই থেকে 31 জুলাই 2012 সালে সংগৃহীত কিছু লেনদেনগুলো দেওয়া হবে। আমাদের এই প্রশ্নটার মধ্যে 8টা দফা আছে। ক নাম্বার জানতে চাইছি কি আমানতকারী হিসাবে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকা কত এবং উপরোক্ত লেনদেনের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। গ নম্বর হলো আমানতকারীর বইতে 7 ও 8 নং লেনদেনের যাবতীয় তথ্য। তা আমরা শুরুতে গত ক্লাসে পড়ছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণীতে যে কোনো একটি জেট দেওয়া থাকবে। এখানে আমাদের একটা জেট দেওয়া আছে 5 বই অনুযায়ী ব্যাংক জমা তৈরি। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে কথা 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত একই কথা। আমরা বলছিলাম গত ক্লাসে যে কোনো একটা জেট দেওয়া থাকবে। তো আমাদের এখানে জেট দেওয়া আছে 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 14,000 টাকা। তাহলে আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে কথা, 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত একই কথা। তাহলে এই নিয়মে যদি আমরা পড়তে যাই, আমরা গত ক্লাসে একটা শর্ট ট্রিক শিখছিলাম, যদি টাকা আসে আমরা যোগ করব, পাওয়া গেলে যোগ করব, আদায় করলে যোগ করব, আর টাকা চলে গেলে বিয়োগ করব, কাউকে পরিশোধ করছি বিয়োগ করব। এবং আজকে তার উপর ভিত্তিতে আমরা এই প্রশ্নটার সলিউশনটা করতে যাব। তো আমাদেরকে প্রথম বলেছে আমানতকারী হিসাবে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ কত। সাধারণত ব্যাংক যদি আমাদেরকে ডেবিট করে হয়তো বুঝতে হবে হয়তো আমরা উত্তোলন করেছি, নয়তো আমাদের যেগুলো খরচ আছে সেই খরচগুলো কেটে নেওয়া হয়েছে। তাহলে আমরা এই লেনদেনগুলো থেকে দেখলাম পাওনাদারকে আমরা পরিশোধ করেছি 2,000 টাকা। বললাম আমি পরিশোধ করেছি বা আমার থেকে টাকা চলে গেছে। ডেবিট করার অর্থ হচ্ছে আমার থেকে চলে গেছে বা আমি খরচ করেছি। যে পাওনাদারকে পরিশোধ এবং মালিকের উত্তোলন 1,000 টাকা এবং ওভারড্রাফটের সুদ 200 টাকা। ওভারড্রাফটের সুদ মানে হচ্ছে যে ব্যাংক জমা অতিরিক্তের সুদ, আর ব্যাংক জমা অতিরিক্তের সুদ হচ্ছে আমার জন্য খরচ। তাহলে ডেবিটকৃত অর্থ মানে হচ্ছে যেগুলো আমি পরিশোধ করেছি বা আমার যেগুলো খরচ আছে সেগুলো ব্যাংক কেটে নিয়েছে অথবা আমি উত্তোলন করেছি, আমার টাকা কমে গেল। এগুলো হচ্ছে ডেবিটকৃত অর্থের পরিমাণ। এবং খ নম্বর বলছে উপরোক্ত লেনদেনের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হলে আমি অবশ্যই আগে বললাম যে আমাদের যে কোনো না একটা জেট দেওয়া থাকবে। তো আমরা জেটটা দেখেছি 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ। তো 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যে কথা আমরা গত ক্লাসে করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, দুটোটা একই কথা। এই নিয়মে যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের বুঝতে হবে টাকা আসলে যোগ করব, পাওয়া গেছে যোগ করব, আদায় করছি যোগ করব এবং সুদ আয় যোগ করব, চলে গেছে আমরা বিয়োগ করব। এবং আমাদের মাথায় রাখতে হবে আরো একটি বিষয়, আমরা দেনাদারকে টাকা পাবো, দেনাদার থেকে টাকা পাবো 50,000 টাকা, কিন্তু দেনাদার আমাদেরকে টাকা দেয় নাই, মানে আমরা আদায় করতে পারি নাই। যদি আদায় হয়ে যোগ করব, আদায় না হলে আমরা বিয়োগ করব। তাহলে দেখি ফার্স্টে আমরা যে লেনদেনটি সেটা আমরা লিখে দিলাম 5 বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 14,000। দ্বিতীয় লেনদেন, ব্যাংক একজন পাওনাদারকে 2,000 টাকা পরিশোধ করেছে যা নগদান মুক্ত হয়নি। ব্যাংক একজন পাওনাদারকে 2,000 টাকা পরিশোধ করেছে, আমার টাকা আসবে, চলে যাবে, টাকা আসবে না। যেহেতু আমরা জানি টাকা চলে গেলে বিয়োগ হবে, তাই আমি কি করলাম, এই যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ নগদান মুক্ত হয়নি এটা আমরা বিয়োগ করলাম, কারণ পরিশোধ করতেছি টাকা চলে যাবে তাই বিয়োগ করব। এবং 3 নাম্বার, চেক কাটা হয়েছে। আমি বলি চেক কাটা মানে হচ্ছে ইস্যু করা, মানে আমার থেকে চলে যাবে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। ভাঙানো হয়নি মানে হচ্ছে এটা আমি ব্যাংকে গিয়ে টাকা উঠাই নাই, বা চেক কাটা মানে আমি পাওনাদারকে চেকটা ইস্যু করেছি, পাওনাদার গিয়ে ব্যাংকে সেই চেক জমা দেয়নি। আর যদি ব্যাংকে চেক জমা না দেয় তাহলে আমার থেকে টাকা কমবে না, টাকা থাকবে। ওই জন্য আমরা কি করব, যোগ করব। এই চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তাহলে আবার বলি, চেক কাটা মানে হচ্ছে আমি পরিশোধের জন্য পাওনাদারকে দিয়ে দিয়েছি, এখন পাওনাদার সেই চেকটা ব্যাংকে নিয়ে যায়নি অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেনি। তাহলে ব্যাংক থেকে যদি পাওনাদার টাকা নিয়ে যেত আমার থেকে কমে যেত। এখন ব্যাংক যেহেতু টাকা ভাঙায় নাই, চেকটাই ভাঙায় নাই, ওজন আমার থেকে কমবে না। এরপর 4,
ব্যাংক কর্তৃক 2200 টাকার একখানা প্রাপ্য বিল 2000 টাকায় আদায় হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য নগদানভুক্ত হয়নি। তো শুনুন যে 2200 টাকার প্রাপ্য বিল আমি যেহেতু বাট্টা করছি, তার মানে আমি 2000 টাকা পাবো। আমি সম্পূর্ণ মূল্য লিখতে পারি না, কারণ আমি 2200 টাকার প্রাপ্য বিল আমি 2000 টাকায় বাট্টা করেছি, তাহলে আমি পাবো 2000 টাকা, 200 টাকা বাট্টা। তো আমরা কি করলাম, বিলের সম্পূর্ণ অর্থ লিখলাম। সম্পূর্ণ অর্থ লেখা অর্থই হচ্ছে আমি 200 টাকা বেশি লিখছি, কারণ 2200 টাকার বিল 200 টাকা আমি পাবো, 200 টাকা হচ্ছে বাট্টা। 2000 টাকা, আবার বলছি যে 2200 টাকার একখানা বিল আমি 2000 টাকা পাবো, 200 টাকা ব্যাংক বাট্টা করেছে। যেহেতু বাট্টা করেছে এটা আমি পাবো না, ওই 2000 টাকাটাই আমার আবার হয়েছে। কিন্তু আমরা কি করলাম, লেখার সময় আমি 2200 টাকাই লিখলাম, তার মানে আমি 200 টাকা বেশি দেখাইছি। তাহলে ওই 200 টাকায় আমাদের এখন বিয়োগ করতে হবে, যেটা আমরা বেশি লিখেছি। এই সম্পূর্ণ ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য নগদানভুক্ত হয়নি। পাওয়ার কথা ছিল আমাদের 2000 টাকা, কিন্তু আমরা হিসাব করেছি 2200, মানে 200 টাকা আমরা বাড়তি হিসাব করেছি, ওই জন্য ওইটা আমরা বাদ দিয়ে দিব। এরপর ব্যক্তিগত প্রয়োজনে জনাব রিয়াজ ব্যাংক হতে 1000 টাকা উত্তোলন করেছে। ব্যাংক যেহেতু আমি ব্যাংক থেকে উত্তোলন করতেছি, তার মানে আমার ব্যাংক থেকে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। উত্তোলন করলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমে যাবে, যার জন্য আমি কি করব, বিয়োগ করব। শুরুতেই বললাম যদি টাকা আসলে যোগ করব, পাওয়া গেলে যোগ করব, আদায় করলে যোগ করব, টাকা চলে গেলে বিয়োগ করব, পাওনাদারকে পরিশোধ করলে বিয়োগ করব। এই কারণে আমি যেহেতু উত্তোলন করতেছি, তাহলে আমার ব্যাংকের ব্যাংক অ্যামাউন্টের টাকাটা কমে যাবে, ওই জন্য আমি এটা বিয়োগ করব। ব্যাংক ওভারড্রাফটের সুদ ধার্য হয়েছে, যা নগদানভুক্ত হয়নি 200 টাকা। তো ব্যাংক ওভারড্রাফটের সুদ, ওভারড্রাফট জমাতিরিক্ত, তো ব্যাংক জমাতিরিক্ত সুদ এটা আমার জন্য খরচ, তাহলে এটা আমরা কি করব, বিয়োগ করব। এটা আমরা বিয়োগ করলাম। ব্যাংক ওভারড্রাফটের সুদ নগদানভুক্ত হয়নি, এবং 1000 টাকা একটি প্রাপ্য বিল 800 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছে, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। তাহলে 1000 টাকার একটা বিল 800 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছিল, মানে বিলটা আমি আদায় করছি। যদি বিলটা আমি আদায় করি, তাহলে আমি যোগ করেছি, এবং বিলটা আমি যোগ করছিলাম, কিন্তু ওটা আবার প্রত্যাখ্যাত হয়ে গেছে। প্রত্যাখ্যাত মানে হচ্ছে বিলের অর্থ আবার ফিরে যাওয়া, যেহেতু ফিরে চলে গেছে, এটা আমার জন্য কি হবে, বিয়োগ হবে। তো আমি 7 নম্বর লিখলাম, প্রত্যাখ্যাত বিল নগদানভুক্ত হয়নি। আমি এটা এখানে সম্পূর্ণ টাকা লিখলাম, কারণ আমার বিলের অর্থ হচ্ছে ওই 1000 টাকায়, 800 টাকা না। যেহেতু ফেরত দিয়ে দিচ্ছে, ব্যাংক ফেরত দিচ্ছে, তাহলে 1000 টাকাই ফেরত দিবে। এরপর ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি 200 টাকা। তো যেহেতু আদায় করেছে, আমরা জানি আদায় করলে যোগ। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি 200 টাকা। তো আমরা প্রথমেই বললাম যে আদায় করলে আমরা যোগ করব, পরিশোধ করলে বিয়োগ করব, এবং টাকা চলে গেলে বিয়োগ করব। তো ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে এটা আমরা কি করব, যোগ করব। তাই আমরা ওই ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি 200 টাকা। তো আমরা এটা যোগ করলাম, 4000 এবং 200 যোগ করলে 4200, এবং দুটোটা যোগ করে 18200, এবং এইখানে 2200, 1200, 1000 যোগ করে 4400। তো 18200 থেকে 4400 বিয়োগ করলে 13800। তো আমাদেরকে 5 অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে দিল ওরা। তো আমাদের যে উত্তরটা আসছে সেটা হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে আমাদের একটা জেড দিয়ে দিবে, একটি জেড দিয়ে দিলে আমরা অন্য একটি জেড বের করবো। তো যেহেতু আমাদেরকে 5 অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে দিছে, আমরা বের করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এবার আমরা গতে আসি। আমানতকারীর বইতে 7 নং ও 8 নং লেনদেনের জাবেদা দাখিলা দাও। তো আমরা একটু জাবেদা দাখিলাগুলো একটু দেখে নিই। তো জাবেদা দাখিলা দিয়েছে, তো জাবেদা দাখিলা দিলে আমাদের জাবেদার ঘর করতে হবে। তো জাবেদার ঘর আমরা শিখেছি। তারিখ, বিবরণ, পৃষ্ঠা, ডেবিট টাকা,
ক্রেডিট টাকা যাবই। তো গ নম্বর আমাদেরকে আমানতকারীর বইতে 7 নং ও 8 নং লেনদেনে যাবাদাদা। তো 1000 টাকার একটি প্রাপ্য বিল 800 টাকায় ব্যাংক বার্তা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাঘাত হয়েছে। আমি আগেই বললাম যদি ব্যাংক আদায় করে থাকে তাহলে যোগ করতাম, তাহলে যাওয়া হতো ব্যাংক ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট। তো এখন প্রত্যাঘাত মানে ব্যাংক ফেরত দিয়ে দিচ্ছে, ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক সেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে প্রাপ্য বিল যেহেতু ফেরত যাচ্ছে তাহলে টাকাও আমাদের ফেরত যাবে, তাহলে হবে প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, আমানতকারীতে হবে দেনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক ডেবিট। যেহেতু ব্যাংক প্রত্যাঘাত, যে ব্যাংক প্রাপ্য বিল ফেরত দিচ্ছে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, ওজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে কত? 1000, কারণ পূর্ণ টাকা, সম্পূর্ণ টাকা। আমরা লিখব প্রাপ্য বিল প্রত্যাঘাত হয়েছে। এবং আমাদের এটা ক্রমিক নং, যেহেতু আমাদের তারিখ নাই, এটা হচ্ছে ক্রমিক নং 1 দিলাম আমরা, ক্রমিক নং 1। এবং 8 নম্বর কি বললো? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে আমাদের ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব দেবে লভ্যাংশ ক্রেডিট। আমরা ব্যাখ্যা দিলাম ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এবং দুটোটার যোগফল 1200 টাকা। তো এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী দ্বিতীয় ক্লাস। আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন তৃতীয় ক্লাসে। তো আপনাদের আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।